রমজান মাসটা সংযমের মাস। রমজান মাসটা নিজেকে আগুনে পুড়িয়ে অগ্নিশুদ্ধ করে নিজেকে নতুন করে প্রস্তুত করার মাস। সারা বছরের জন্য নিজের কাজ কর্ম চিন্তা ভাবনা নিজের যাবতীয় সব কিছু, যা অন্তরের যা বাহিরের, তার সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করার মাস। আর তার আগে 40 দিন উপবাস আর সংযমের মাধ্যমে নিজেকে একটু একটু করে তিলে তিলে গড়ে তোলার মাস। তারপর সেই সংযম পালনের শেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতজানু বসে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার পর একে অপরকে বুকে আগলে ধরার মাস। এভাবেই সারা বছর থাকার শপথ নেওয়ার মাস। এভাবেই সারা জীবন অতিবাহিত করার শপথ নেওয়ার দিন ঈদ উল ফিতর। আর সেই দিনটা, ঠিক সেই দিনটাতে ঈদের মঞ্চকে যদি কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট প্রচারের জন্য বেছে নেন, তা কি আদৌ যারা 40 দিন ধরে সংযম করলেন, এই মাসটা জুড়ে সংযম করার পর যারা নিজেকে সবেমাত্র ঈশ্বরের কাছে নতজানু হয়ে সমর্পণ করে শপথ নিয়ে উঠেছেন, তাদের প্রতি সম্মান জানানো হয়? যদি কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে দেশ বিরোধী কথা বলেন, তাহলে কি তা ইমানদারের কাজ হয়? যদি কেউ ওই মঞ্চে দাঁড়িয়ে ভোটের ভিত্তিতে সম্প্রদায়ে সম্প্রদায়ে মানুষে মানুষকে ভাগ করার চেষ্টা করেন, তাহলে কি সেটা ঐক্য আর সম্প্রীতি রক্ষার কাজ হয়? তাহলে কি সেটা আদৌ ঈশ্বর অনুমোদিত যে কোনো ধর্মের যে কোনো পথের ঐশ্বরিক কাজ হয়? ছেড়ে দিন ঐশ্বরিক, মানুষের মতো কাজ হয়। রাজনীতিক তো অবশ্যই আগে মানুষের মতো কাজ করবেন, তো মানুষকে লড়িয়ে দেওয়ার কাজ করবেন না। যাদের কেউ কোথাও এই মুহূর্তে এক ফোঁটা এক চুলো ভয় দেখাচ্ছে না, তাদের সামনে গিয়ে কেন বারবার একটা কুৎসিত শব্দ উচ্চারণ করছেন, যা যে কোনো সভ্যতার লজ্জা, আমেরিকায় হোক অথবা ভারতে, যে শব্দটা উচ্চারণ করতে আমাদের বুক কাঁপে, আমাদের মনে হয় পাশের বাড়ির প্রতিবেশী আমার ভাই আমার থেকে দূরে সরে যেতে পারে। এই শব্দটা উচ্চারণ করলে, যেটা আমি মুখে আনছি না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অনবরত হর বকত মুখে আনছেন ঈদের মঞ্চে দাঁড়িয়ে, যখন এই শব্দটা মুখে আনার কোনো প্রয়োজন নেই। কেন আনছেন? ভোটের জন্য। এত দামি ভোট, এত প্রয়োজন ভোটের জন্য এত মরিয়া আপনি যে টুকরো টুকরো করে সম্প্রদায় দেশটাকে ভাঙতে আপনাদের একটুও লাগছে না, বাজছে না বুকে? এই কদিন আগে কৃষ্ণনগর নিয়ে অনেক কথা বলছিলেন। কৃষ্ণচন্দ্র দে, সিরাজদৌল্লা, কে নেমখারামি করেছে, কে দেশের বিরুদ্ধে গদ্দারি করেছে, কে কাকে ডেকে এনেছে? আমার প্রশ্ন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সিতে দেশকে ভাঙার চক্রান্ত করে যখন দেশটা একসঙ্গে এগোচ্ছে, তখন সেই দেশে ঈদের মঞ্চকে ব্যবহার করে রাজনীতি করে আপনি কার হাত শক্ত করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত ভাঙলে, ভারতের মানুষ ভাঙলে, টুকরো টুকরো হয়ে থাকলে কাদের লাভ? মমতা বন্দ্যোপাধ্যায় কাকে লাভবান করতে চাইছেন? নিজের দেশ তো নয়, কাকে? আসবো আজকের বিতর্ক। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। যতই রকম ফ্যামো মনে রাখবেন, आपका ईमानदारी, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। যতই রকম মনে রাখবেন, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। নো এনআরসি, নো ক্যাব, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকারের মতো থাকবে। কোন নিরাপত্তার কথা বলছেন মমতা? কার থেকেই বা নিরাপত্তা? কে চেয়েছে নিরাপত্তা তার কাছে? কেন এই গুজবের রাজনীতি?
হারাবার ভয়েই বা এই মরিয়া রাজনীতি? ঈদের দিনে ঈদের মঞ্চকে একটা ধর্মীয় মঞ্চ, তো সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এবং উনি ঠিকই বলেছেন, ঈদ তো উনি মিস করেন না, কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। উৎসবের মঞ্চ, সেখানেও জোর জবরদস্তি রাজনীতির কারবার, ভয় বিক্রির চেষ্টা, গায়ে পড়ে নিরাপত্তার প্রতিশ্রুতি, বিনিময়ে খোলাখুলি ভোট ভিক্ষা। না, এখানেই শেষ নয়। ভোট হারাবার ভয়ই যে শুধু তাড়া করে বেড়াচ্ছে এমনটা নয়, তাড়া করে বেড়াচ্ছে দলের কেউকেটাদের জেল যাত্রার ভয়ও। जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको ईडी में डाल दो। चॉकलेट बम भी बंद करते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुन्ना हो जाएगा। দলে রক্তক্ষরণের ভয় এতটাই তাড়া করছে যে প্রয়োজনে বাংলা জুড়ে রক্তক্ষরণে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী। ভয় এতটাই যে ঐক্য উদযাপনের মঞ্চেই চূড়ান্ত বিভেদমূলক প্রচার, মুখে ইমানদারির কথা বলে এনআইএ, ইডি, সিবিআই এর বিরুদ্ধে প্রচার কি দেশের সঙ্গে বেইমানি নয়? আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। রিপাবলিক বাংলা। বেঁচে থাকতে কোনোদিন, জীবনে কোনোদিন হজরত মোহাম্মদ দেশের সঙ্গে, মাতৃভূমির সঙ্গে কাউকে বেইমানি করতে বলে। মাতৃভূমির মাথার তাজ যে সংস্থাগুলো, যারা আমাদের দেশকে সন্ত্রাসবাদী হামলা থেকে মুক্ত রাখতে প্রাণপাত করে পরিশ্রম করে, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জাতীয় তদন্তকারী সংস্থা, একমাত্র জঙ্গি যোগ থাকলে, দেশ বিরোধী কার্যকলাপ থাকলে তবেই যারা কোনো তদন্তে আসেন। চুরি, ছেঁচড়ামি, ডাকাতি তদন্ত করতে আসেন না। তারা পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলে চকোলেট বোমা ফেটেছে বলে এনআইএ আসে, যিনি বলেন, তিনি শুধু বাইরে বলে ক্ষান্ত হন না। অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের যে তিনি বিশ্ব নবীকে স্মরণ করবার, তার পথে চলবার, শপথ নেওয়ার মঞ্চে, ঈদের মঞ্চে দাঁড়িয়েও এমন ভয়ঙ্কর বেঈমানির কথা বলে। তাই আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, ভোটের জন্য টুকরে টুকরে রাজনীতি মমতা? আমার স্পষ্ট প্রশ্ন, আমার এটাকে টুকরে টুকরে রাজনীতি ছাড়া আর কিছু মনে হয় না। এদেশে একটা গ্যাং আছে যারা দেশটাকে টুকরো টুকরো করে দেখতে চায়, রাখতে চায়। যেভাবে ব্রিটিশ রেখেছিল, যেভাবে ব্রিটিশ আরও টুকরো টুকরো করে দিয়ে চলে যেতে চেয়েছিল, যা সবটা পূরণ হয়নি বলে তারপরে এদেশের ভিতরে আরও কিছু লোককে বসিয়েছিল তাদের বাকি স্বপ্ন, বাকি ইচ্ছেটা পূরণ করবার জন্য। ঠিক সেইভাবে যারা দেশটাকে দেখতে চায়, সম্প্রদায় সম্প্রদায় ভেঙে, তাদের একজন হয়ে কাজ করছেন মমতা, শুধুমাত্র ভোটের জন্য। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে বাঁ দিক থেকে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী রাধামোহন রায়, রয়েছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁ দিকেই রয়েছে অভিনেতা অরিত্র দত্ত বণিক, সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে। আমার ঠিক ডান দিকে রয়েছেন ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, রয়েছেন অভ্র সেন, বিজেপির অপর মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক সৌগত সিং। প্রত্যেকের কাছে আসবো। শুরু করবো রাধামোহনবাবু আপনার কাছ থেকে। এই রাজনীতির দাম দেওয়া কিন্তু ভয়ঙ্কর রাধামোহনবাবু, ভেবে দেখেছেন কি? কালকে আপনার বাড়িতেও আসতে পারে এই রাজনীতির ভয়ঙ্কর কুফল। রাধামোহনবাবু আপনাকে বলছি। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা বলি। এই যে রাজনীতি হচ্ছে, এইটা আমরা টেবল টক করছি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? দেখুন, ইলেকশন এজেন্সি, ইলেকশন অফিসার, যে সিইসি যে আছেন, ধানবান্ধে শিবে গীত করবেন না। না, আমাকে বলতে দিন। না, আপনাকে বলতে দেব না। আপনি নিজে জিজ্ঞেস করছেন আর আপনি আমাকে বলতে দিচ্ছেন না। আপনি প্রশ্ন করবেন, আপনি আনসার দেবেন, তাহলে কি আমার প্রশ্নের উত্তর নেব। আপনার মহাভারত রামায়ণ শুনবো না। হ্যাঁ, না, তো সব রিলেটেড, ইন্টার রিলেটেড আছে। ইন্টার রিলেটেড থাকলে তো বলতে দিতে হবে। আগে আমাকে কোরআন খুলে দেখান, ঈদের মঞ্চে কেউ এসে রাজনৈতিক ভাষণ দেবে, এটা কোথাও অনুমোদিত? দেখান,
না, কোরআন রাজনীতি হাদিস ভাষণ খুলে তো দেখান না, আমাকে। রাজনীতি ভাষণ আরে না, দেখান এটা আমাকে। রাজনীতি ভাষণ আপনারা দেখান না নিচ্ছেন। আমাকে। এটা রাজনীতি আরে ভাষণ কে আপনারা ওটা না। ওটা কিসের ভাষণ? আপনার ইন্ডিজোটে রাজ্যে নেই, CA ঈদের মঞ্চের সঙ্গে কি সম্পর্ক? এটা আরে কিসের একটা সম্পর্ক? যখন এসছে সিএ এর সঙ্গে কিসের সম্পর্ক? ডিসেম্বরে কিসের সম্পর্ক? কেন সম্পর্ক নেই? আচ্ছা রাধামোহন বাবু, এ রাজ্যে রামনবমীতে মিছিলে হামলা হয়েছিল তো, কটা বাড়িতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কটা দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধন করতে গিয়ে বলেছেন কোনো ভয় নেই, আমি আছি, আপনারা সুরক্ষার ভয় পাবেন না? এই রাজ্যের কোন মুসলমান ওনার কাছে গিয়ে অ্যাপ্লাই করেছে আমাকে সুরক্ষা দিন? কেন গেছে নিজের মঞ্চে নিরাপত্তার কথা বলতে? কে নিরাপত্তা চেয়েছে ওনার কাছে? ওনার পুরমন্ত্রী তো বলছে এ রাজ্যের পুলিশকে কেউ ভয় পায় না, ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছে, ওই মঞ্চ থেকে নিচে নেমে বলেছে। এবার কিসের নিরাপত্তা? আমি বলি কে না, দেবে? আপনি আর রাধামোহন রায় হয়ে বলবেন, বলুন তাহলে আপনি। না, আপনাকে উত্তরটা দিন এটা। হ্যাঁ। আপনি মহাভারত করতে যাবেন না। না না, আপনি এটার মহাভারত উত্তর- কেন করতে আপনি যাব আমাকে না? বলুন সবই ঈদের মঞ্চে রাজনীতির কথা কেন? কি সম্পর্ক? সবই ইন্টাররিলেটেড। কোনটা ইন্টাররিলেটেড? ঈদের সবই মঞ্চে interrelated। আগে আপনি যে বোঝান, বলছেন যে আগে ঈদের বোঝান, মঞ্চেতে- ঈদের মঞ্চে রাজনীতির কথা কেন? না না, ঈদের কিসের রাজনীতি না করতে না, চান? রাজনীতির কথা তো আপনারা আনছেন। কে আনছে? এটা মমতা কোথাও বন্দ্যোপাধ্যায় রাজনীতি আনছে। আপনি কি- আপনি কি বধির? এটা একটা আপনি বধির, শুনতে পেলেন না কে বললেন? এটা একটা আপনি বধির? এটা একটা বার্তা দেওয়া আরে হয়েছে। আপনি বধির, শুনতে পেলেন না এটা কে বার্তা বললেন? দেওয়া হয়েছে কাকে বার্তা দেওয়া একটা। হয়েছে? না না, এবার একটা কাকে? কথা বলুন, এটা কি ঈদের মঞ্চে হ্যাঁ। একটা কেয়ারিং, যেটা কেয়ারিং নেচারটা মমতা ব্যানার্জি একটা কেয়ারিং নেচার আছে কাকে care? মাইনরিটির জঙ্গিদের? প্রতি। না না, জঙ্গিদের? মানে আপনি বলছেন সব আরেকটা মুসলমানরা অপমান জঙ্গি, করছেন। আরেকটা তাহলে অপমান আপনি করছেন। বলতে চাইছেন সব মুসলমান জঙ্গি? আপনি মমতা ব্যানার্জি মানে বলছেন। এই কথা আপনি মমতা বলছেন তো? ব্যানার্জি বলছেন। না মমতা না, এটা ব্যানার্জি আপনি তো বলছেন। বললেন এনআইএ জঙ্গি। কার জন্য আচ্ছা, আপনি আসেন? শোনান কথা আরে বলেছে এনআইএ কার জঙ্গি। জন্য আসেন? কার জন্য আপনি আসেন শোনান এনআইএ? কথা বলেছে আরে জঙ্গি। ধুর মশাই, আমাকে আপনি আমাকে শোনান। ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন। না না, আপনি আপনি আমাকে ট্র্যাপে কেন- ফেলার চেষ্টা না, করছেন। না, হ্যাঁ? আপনি এখন ট্র্যাপে পড়ছেন। আপনার না না, আপনার আপনি আমাকে কথাতে ট্র্যাপে ট্র্যাপে পড়ছেন। পড়ছেন। কোন ট্র্যাপে? আমার কথা আপনার ট্র্যাপে কথাতে পড়েনি। ট্র্যাপে পড়ছেন। আপনি আপনি আমার কথা বলছেন বলেনি। মুসলমানরা আপনি বলেছেন, জঙ্গি। আপনি তাহলে মমতা ব্যানার্জি মুসলমানরা বলছেন। জঙ্গি থাকলে মমতা ব্যানার্জি তাহলে বলছেন ইউপিতে যদি না হয়, যদি না হয়, যদি না হয়, আরে রাধামোহন বাবু, মহিলাদের যে আরে ভোটে রাধামোহন আপনারা বাবু, এসেছেন, আরে রাধামোহন ওটা বাবু, কি বলবেন? আরে তাহলে ফালতু মুসলিম বকতে আসেন মহিলারা কি নাকি? জঙ্গি? আরে ফালতু বকতে না, আসেন না, নাকি? আপনি কি বলছেন? ফালতু বকতে আসেন? তাহলে আপনারই আরে কথা ঈদের আছে, মঞ্চের সঙ্গে আপনারই কিসের কথা, আপনি সম্পর্ক? এখন বলেছেন। কিসের সম্পর্ক? জঙ্গির এনআইএর ব্যাপারে কিসের বলছেন। সম্পর্ক? এনআইএ জঙ্গি ধরতে শুনুন, আসে। আপনারা হচ্ছেন ঈদের মঞ্চে খুব জঙ্গি ছিল? confused। ঈদের মঞ্চে আপনারা জঙ্গি ছিল? বলেন এক, কে জঙ্গি? আবার পাল্টান, আরে ঈদের আবার মঞ্চে বলেন, কে ছিল? আবার পাল্টান। ঈদের মঞ্চে কোন জঙ্গি দাঁড়িয়েছিল? না না, ঈদের প্রতি বার্তা তাহলে একটা তাহলে এনআইএ caring কিসের? nature, একটা কিসের এনআইএ? এখানে কিসের সিএ? একটা অভ্রবাবু, political অভ্রবাবু, ঝামেলাটা করানোর অভ্রবাবু, চেষ্টা তো এরা চলছে। মোটামুটি আপনি নিজেই বলে এরা ফেলেছেন যে মোটামুটি জঙ্গি। দাঁড়ান 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 আপনি ভুল দাঁড়ান করেও বলে আরে ফেলেছেন। রাধামোহন বাবু, ভুলও বলতে পারেন এটা। রাধামোহন বাবু, আপনি তো জঙ্গি রাধামোহন নিজে বাবু, দাঁড়ান বলছেন। দাঁড়ান রাধামোহন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা বহুদিন ধরে রাজনীতিটা করছেন, নিজেরা কার্যত জগৎ শেঠ, উমিচাঁদ আর মির্জাফর সেজে বসে আছেন আর সিরাজদৌল্লা খুঁজছেন। হ্যাঁ অভ্র, আপনার কাছে আসবো। এই রাজনীতি কোথায় অনুমোদিত? ঈদের মঞ্চে দাঁড়িয়ে, ঈদ কেন, যে কোনো রাজনৈতিক ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতা গিয়ে রাজনীতির কথা বলবেন, এটা কোথাও অনুমোদিত? বলুন ধর্মের দুটো কথা, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, লোকে শুনবে। সেটা আপনার বলবার অধিকার নেই, ওটা বলবার জন্য সেই ধর্মের নির্দিষ্ট মানুষরা আছেন, শাস্ত্রকাররা আছে, শাস্ত্রবিদরা আছেন। তবুও যদি আপনার বলতে ইচ্ছা হয়, যারা বসে আছেন তাদের শুনতে ইচ্ছা হয়, কারোর কোনো আপত্তি নেই। রাজনীতির কথা বলার অনুমতি ওনাকে কে দিল? দেখুন, বলুন, ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ, এই কথাটা কে বলেছিলেন? নিশ্চয়ই শেখ শাহজাহান বলেন, বলেছিলেন কাজী নজরুল ইসলাম। সমস্যাটা তৃণমূল কংগ্রেসের এখন হয়ে গেছে, তারা এখন এটা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে ইসলামিক আইকন কাজী নজরুল ইসলাম নন, এপিজে আব্দুল কালাম নন, বরং শেখ শাহজাহান মার্কা মাফিয়ারা। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঈদের মঞ্চে দাঁড়িয়ে এত নক্কারজনক এতগুলো কথা বললেন। উনি কি করার চেষ্টা করলেন? উনি পরিষ্কার ইসলামিক কমিউনিটিকে দেশের থেকে আলাদা করার চেষ্টা করলেন, আমাদের রাষ্ট্র থেকে আলাদা করার চেষ্টা করলেন। এবং খুব দুঃখ সহকারে বলতে আমি বাধ্য হচ্ছি, যিনি আগের বক্তা বলছিলেন উনি সেটাকে সমর্থন করলেন। দেখুন, এনআইএ, সিবিআই, ইডি এগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এগুলো কিন্তু এখানে আমপাতা জোড়া খেলতে আসে না। যে কটা কেসে এরা এই রাজ্যে ইনভেস্টিগেশন করতে এসছে, তার মধ্যে ম্যাক্সিমাম কোর্ট মনিটর তদন্ত। এবং ভূপতিনগরেও যেই ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু এনআইএ কবে ইন্টারভিন করেছে, কোর্ট তাকে বলার পর, তার আগে আমাদের রাজ্যের পুলিশ আঙ্গুল চুষছিল 6 মাস ধরে। এই প্রেক্ষাপটে কিন্তু আপনি আপনার মাঝখানে বলেননি, আপনার মাঝখানে বলেননি, আমি আপনি কিছু জানেন না। আপনি কিসের আইনজীবী? আপনি জানেন? আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? আপনি এক্সপ্লোসিভ আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের ডিফারেন্স জানেন? জানেন কি জানেন না বলুন? জানেন কি জানেন না? আপনি জানেন না বলেই এসব বাজে বকছেন। বলতে দিন, বাজে বকবেন না, অনেক বাজে বকছেন। আপনার কাছে যখন উত্তর চেয়েছিলাম আপনি উত্তর দিতে পারেননি, উনি কথা বলছেন না, উত্তর দিতে আপনি বলতে পারেননি আপনার সময়। অত্যন্ত নক্কারজনক প্রচেষ্টা হচ্ছে তৃণমূলের তরফে যে কেন্দ্রীয় সরকার নাকি ইসলাম বিরোধী, তা কিন্তু মোটেও নয়। আমি একদম স্পেসিফিক কিছু পরিসংখ্যান দিয়ে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। 2014 অবধি গভর্নমেন্ট এমপ্লয়ি কতজন মুসলিম ছিলেন? মুসলিম পপুলেশন আমাদের দেশের 4.5%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.5%।
শুধু তাই নয়, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা থেকে আমি কোট করছি, পরিষ্কার পিএম জনধন যোজনা, এখন বেনিফিশিয়ারি কত পার্সেন্ট আছেন অফ মুসলিম পপুলেশন? 42% অফ মুসলিম পপুলেশন। তাহলে ভাবুন ইনক্লুসিভ ডেভেলপমেন্টের মডেলটা ভাবুন। স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে 22.7% মুসলিম পপুলেশন কিন্তু আজকে লাভার্থী, কিন্তু বেনিফিশিয়ারি। 10 সেকেন্ড জাস্ট আমি একটু খালি বলে নিই। এডুকেশনের সেক্টরে যদি আসি, 2014 সাল অবধি 3.5 লাখ মুসলিম কিন্তু স্কলারশিপ পেতেন। আজকে সেই সংখ্যা দাঁড়িয়ে কোথায় পৌঁছেছে? 13 লাখ। এবং তার সঙ্গে ট্রিপল তালাক ব্যানের সঙ্গে ব্যান জুড়ে দিন। এই সরকার কিন্তু তার সঙ্গে 80 কোটি জনতাকে ফ্রি রেশন দিচ্ছে, সেখানে কোনো বিভাজন নেই, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে শিখ, এইসব দেখা হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূলের মতো বিচ্ছিন্নতাবাদী শক্তিদের, সমস্যাটা হচ্ছে দেশদ্রোহী শক্তিদের, তৃণমূলের মতো, যারা এই ইসলামিক পপুলেশনকে দেশ থেকে আলাদা করে দিতে চায় এবং খালি নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই নোংরামিটা তারা করছে। আমার এখানে স্পষ্ট কথা আছে, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী না বা আপনাদের দলেরও কোনো নেতা ঈদের এই মঞ্চে গিয়ে হঠাৎ করে খতিয়ান দিতে বসেন মুসলমানদের কত উন্নতি করেছেন, আমি একই প্রশ্ন করে আপনাকে কিন্তু এই স্টুডিওতে রাখবো বা আপনাদের দল থেকে বলবো, আমি এটা নিয়ে অনুষ্ঠান করবো। আমি এটা তো মঞ্চই ছিল না, এটা তো এই আজকে মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলেছিলেন এই বিষয়ের মঞ্চই ছিল না। উনি ওখানে এনআইএ ইডি সিবিআই টানছেন কি করে? তার মানে ওনার কাছে ইসলামিক আইকন কি শেখ শাহজাহান? এটা হতে পারে? আপনার মনে হয় অরিত্র একজন নাগরিক হিসেবে আপনার পাড়ার দুর্গাপুজো যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসেন, উনি যে বলেননি ঠিক করেছেন, রামনবমীতে মিছিলে দাঙ্গা হওয়ার কথা বলেননি, রামনবমীর মিছিলে আক্রান্ত হওয়ার কথা বলেননি, তার জন্য কোনো মন্দিরে গিয়ে অথবা কোনো হিন্দুর বাড়িতে গিয়ে অথবা একেবারে হিন্দু পরিচয় দেওয়ার জন্যই, আলাদা করে পরিচয় ভিত্তিক রাজনীতি করবার জন্য তিনি কোনো দুর্গা মণ্ডপে দাঁড়িয়ে উদ্বোধনের সময় যে বলেননি আপনাদের জন্য আমি আছি, আপনার নিরাপত্তার চেষ্টা করবেন, ঠিক কাজ করেছেন। আমার প্রশ্ন, এই ঠিক কাজটা উনি আজকে এসে ভুলে গেলেন কেন? অরিত্র, শেখ শাহজাহানকে আপনাদের চ্যানেলের এক সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছিল যে দল আপনার পাশ থেকে সরে যাচ্ছে, আপনি কি বলবেন? সম্ভবত মেডিকেল টেস্ট দিয়ে বেরোনোর সময় তিনি বলেছিলেন যে কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমি বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছে। এই কথাটা তিনি কেন বলেছিলেন? মারাত্মক দায় অভিযুক্ত। তার কারণ আল্লাহ সেই আলমাইটি যার কাছে আমরা ত্যাগ তিতিক্ষা সংযমের বার্তা নিয়ে যাই, আমরা ক্ষমা প্রার্থনা করি। সেই ত্যাগ তিতিক্ষার মঞ্চে দাঁড়িয়ে আজকে অনারেবল চিফ মিনিস্টার যে হিংসার বাণী ছড়িয়ে দিতে চাইলেন, সেটা অত্যন্ত নক্কারজনক। এবং আমি খুব অবাক হচ্ছি যে ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, তার প্রথম 3টে কন্ডাক্টে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কোনো দল কোনো রকম মন্দির মসজিদ গির্জা কোনো রকম ধর্মকে নিয়ে কোনো প্রচার করবে না, কিংবা সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকম ভোটের বার্তা দেবে না, কিন্তু সম্পূর্ণ সরাসরি এই কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হলো। এবার আসি, উনি বলছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আসলে সুরক্ষিত নেই কলকাতায়। এগুলো হয়তো ঠিকই বলছেন, তার কারণ আমি একটু আবার স্ট্যাটিস্টিক্স নিয়ে চলে আসি। আপনাকে দুটো রিসার্চ পেপারের নাম আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে দ্য স্টেটাস অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল 2014, আরেকটা হচ্ছে লিভিং রিয়ালিটিস অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল 2016। এই দুটো সাচার কমিটির রিপোর্টের আগে এই দুটো ডকুমেন্ট যদি আপনি ভেরিফাই করেন তাহলে দেখতে পারবেন যে বাংলার অন্তত 50%, মোর দ্যান 80% রুরাল পপুলেশন অফ মুসলিমস, তাদের রোজগার মাসে 5,000 টাকারও নিচে। এবং আপনাকে আরও একটা ইনপুট দিয়ে রাখি, 2017 আপনি যদি টিডিএনের রিভিউ অফ রিসার্চ সোশিওলজিক্যাল জার্নাল, সেখানে এই ডেটা প্রকাশিত হয়েছে 2018-তে। সেখানে আমি আপনাকে বলি 2017 সালে পশ্চিমবঙ্গে যে সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরে ওবিসি যে ক্যাটাগরি, যেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টার এত মার্কেটিং করেন, তিনি নাকি করে দিয়েছেন, সেখানে টোটাল হায়ারিং হয়েছে এই ওবিসি ক্যাটাগরি থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র একটা, আর পিডাব্লিউডিতে মাত্র একটা, ওবিসি বি ক্যাটাগরিতে। তারপরে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পঞ্চায়েত, ওয়াটার রিসোর্স, পাবলিক হেলথ, এই সবকটায় টোটাল হায়ারিং অ্যাজ অফ 2017 রিপোর্টে 0। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে হায়ার্ড হননি। আমি বলছি না, রিভিউ অফ রিসার্চ সোশিওলজিক্যাল জার্নাল খুললে পেয়ে যাবেন। ফলে এখানে যেটা করানোর চেষ্টা হচ্ছে, এই মুহূর্তে বাংলায় কোনো রকম অশান্তি নেই, কারণ তিনি তারা বুঝে গেছেন যে মানুষ যদি এক থাকে তাহলে তাদের চোখটা গিয়ে দুর্নীতির ওপরে পড়বে, তাদের চোখটা গিয়ে এই দেশবিরোধী কার্যকলাপের ওপরে পড়বে। সেইটা তার মনে আতঙ্ক তৈরি করে দিয়েছে। সেই কারণে শেষ অস্ত্র হিসেবে তিনি সমস্ত নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে যে ঈদুল ফিতর, যে অনুষ্ঠান, যে মঞ্চ, ত্যাগ তিতিক্ষা সংযমের মঞ্চ, উৎসবের মঞ্চ, সেখানে গিয়ে তিনি আজকে বিভাজনের রাজনীতি করলেন, মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিলেন। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এই টুকরো টুকরো রাজনীতি কেন? এটা ভোট আসে বলে? বলছি, এই মঞ্চে যিনি বক্তব্য রেখেছেন এবং যারা শুনেছেন তারা কেউ একে অপরকে নিয়ে কোনো আপত্তি জানিয়েছেন বলে আমার জানা নেই।
যে কারণে বিজেপি বা তার চিয়ার লিডারদের কি পেটে ব্যথা হলো, মাথা বনবন করলো, কান কটকট করলো, তাতে মনে হয় না খুব কিছু যায় আসে। এটা এক। দ্বিতীয়ত, যাদের মনে হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, আমি অনুরোধ করবো তারা মডেল কোড অফ কন্ডাক্টের বানানটা পড়ার আগে কি আছে সেটা একটু জেনে নিন, তাহলে একটু সুবিধা হবে। তৃতীয়ত, সিএএ নিয়ে এত আলোচনা হচ্ছে, তো সিএএ আলোচনা হচ্ছে না অনির্বাণ বাবু, না এখানে বলেছেন আপনাদের আপত্তি রয়েছে। না, আমি বলছি উল্টোটা, আমি বলছি সিএ নিয়ে ঈদের মঞ্চে আলোচনা হবে কেন? আপনার সেটা নিয়ে আপত্তি, আমার আলোচনার প্রশ্ন এটা। না, আপনার নিশ্চয়ই আপত্তি সিএ নিয়ে থাকতে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই, তো প্রচুর আলোচনা করেছি, প্রচুর কম বিতর্কে আপনি এসেছেন। না, নিশ্চয়ই। কিন্তু আমার প্রশ্ন সিএ নিয়ে ঈদের মঞ্চের সঙ্গে কি সম্পর্ক? বেশ, কি সম্পর্ক? সেই সম্পর্কের প্রশ্ন ওখানে যারা বলছি, ওখানে যারা উপস্থিত তারা যদি প্রশ্নটা তুলতেন নিশ্চয়ই ভ্যালিড হতো। আপনি তুলছেন সেটাও ভ্যালিড, আমাদের তো আপত্তি নেই। এবার সিএ নিয়ে উনি যে কথাগুলি বলছেন তার একটি প্রেক্ষিত রয়েছে। এই নাগরিকত্ব যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর বিজেপি বিরোধী যে যা বলছেন ছেড়ে দিন। বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছেন তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না, অর্থাৎ সিএএ তে নাগরিকত্ব দেব না এই অপশনটা রয়েছে, এবং সেটা বিজেপি ঠিক করে দেবে কি দেবে না। এবং সেই মন্ত্রীকে এখন অবধি সেই পয়েন্টে শোকস্ত বহু দূরের কথা, কোনো কথাই বলা হয়নি, বরং তাকে সমর্থন করা হয়েছে। হ্যাঁ, শান্তনু কোথায় বললেন? কোথায় বলেছে? আচ্ছা, মানে এটা লাইভ ভিডিও দেখুন, আপনারা নাই দেখাতে পারেন, আপনাদের বাধ্যবাধকতা আছে, বহু চ্যানেলে বহু জায়গায় রয়েছে। মানে শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করলে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না, কোট আন কোট বলছি। এই ভিডিও প্রত্যেকটি চ্যানেলে আপনাদের দেখেছেন কিনা আমি বলতে পারবো না, অনেক চ্যানেলে রয়েছে। তো আপনার থাকবে না, সেটা নাই থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, ভালো দেখিয়ে দেন, আমরা বাধিত হব, নিশ্চয়ই দেখিয়ে দেবো, বলছেন দায়িত্ব নিয়ে এত বড় কথা দেখিয়ে দেন না। সমস্যাটা হচ্ছে আমাদের মুখে তো সেলেটে পড়ে যায়, তাহলে আপনি এই কথাটা বললেন, এটাই ব্যাপার। আপনি ভিডিওটা দেখিয়ে দিলে আমাদের মুখে সেলেটে পড়ে যায়। শান্তনু ঠাকুর এটা বললেন, আপনি যখন কোট করে বলছেন দেখিয়ে দিন না প্রমাণ। তার জন্য ঈদের মঞ্চে দাঁড়িয়ে এটা বলতে পারেন যারা ছিল সব তৃণমূল। না, ঈদের মঞ্চে যারা ছিল বা মঞ্চের নিচে যারা ছিলেন তারা তৃণমূল কি বিজেপি কি সিপিএম কংগ্রেস কি কিছুই না, সেটা ইমেটেরিয়াল। তারা প্রচন্ড আপত্তি জানিয়েছেন একটা কিছু দেখাতে, মানে ব্যাপারটা হচ্ছে যদি একটু আগে হাওয়া করছিল, হাওয়া করছিল, বলতে চাইছেন একটা ওপেন মঞ্চে, আপনার সময় একটা ওপেন মঞ্চে এই ধরনের কথা বলা যায়? খাবে ওকে একটু বিস্কুট, এই ধরনের কথা বলা যায়? আরে চা বিস্কুট তুমি খাও, বাজে বকাটাকে চা বিস্কুট তুমি খাও, ওপেন মঞ্চে লেলো বিস্কুটই দেবে, তোমার ফেভারিট বিস্কুটই দেবে, কথা বলা যায়? না, আমি আগে শুনি অনির্বাণ করতে পারে, এটাই তো বক্তব্য। তৃণমূল করে এটা, লেজ নাড়া ছাড়া কিছু করার ক্ষমতা থাকে? আরে ঠিক আছে, লেজ না হয় নাড়াচ্ছি, তুমি কি নাড়াচ্ছ? আমি তো ওপেনলি তোমায় বলছি, তুমি কি নাড়াচ্ছ? তাহলে আমি তো ওপেনলি বলছি কিছু করার ক্ষমতা থাকলে করার ক্ষমতা থাকলে না বলা কি যায়? তুমি যেটা বলছো আইনজীবী, আমি বলছি এই ধরনের বিচ্ছিন্ন আমি বলছি বলা যায়, আমি বলছি বলা যাবে, তুমি কি করবে? আচ্ছা বলবে, তুমি কি করবে? বলবে এটা ঠিক করে তাই তো? অনির্বাণ বাবু সমর্থন করছো, এটা করতে পারবে না, সমর্থন করছো। অনির্বাণ বাবু স্বীকার করছেন এই টুকরে টুকরে রাজনীতির মমতা করছে, আপনি বলা যায় বলছেন, বলা যায় বলছেন, তারপরে করছেন। আমি বলছি বেশ করছি, কিছু করার থাকলে করুন। আমি আপনাকে বলছি আপনি টুকরে টুকরে আমরা এটাই বলছি, আরে ওটা বিস্কুট দাও, তোমরা বিচ্ছিন্ন শক্তি। অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউট পেয়েছি, না অনির্বাণ আমি আপনার কাছ থেকে একটা কিউ পেয়েছি, অনির্বাণের কাছ থেকে একটা কিউ পেয়েছি, শরৎ বাবু এক লাইন আছে, ঠিক আছে এক লাইন। আপনি টুকরে টুকরে গ্যাংয়ের টার্মের কথা বলছিলেন তো, যে দেশে এত টুকরে টুকরে গ্যাং আছে। সমস্যাটা হচ্ছে ভারত সরকার নিজেই জানে টুকরে টুকরে গ্যাং আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল টুকরে টুকরে গ্যাং সম্বন্ধে আপনাদের কি জানা আছে, তারা অন রেকর্ড উত্তর দিচ্ছে এরকম কোনো তথ্য কি করে জানবে ভারত সরকার? একদম অন রেকর্ড, এত অন রেকর্ড অনির্বাণ বাবু, আরে অনির্বাণ বাবু শুনুন, আরে অনির্বাণ বাবু, আরে অনির্বাণ বাবু, আরে অনির্বাণ বাবু, আরে অনির্বাণ বাবু, কোর্ট করছো যখন ডেটা দিয়ে দাও। আরে অনির্বাণ বাবু, ভারত সরকারের কাছে টুকরে টুকরে গ্যাং শব্দটা থাকবে কি করে? ওই জায়গায় পার্টি তৈরি হয়নি তো, গ্যাং হিসেবেই আছে, গ্যাং তো আমি শরৎ বাবুর কাছে এক এক করে শরৎ বাবু, তার মানে একটা জিনিস স্পষ্ট হলো, যেটা রাধামোহন বাবু অস্বীকার করতে চেয়েছিলেন সেটা অনির্বাণ বাবু পর্যন্ত এসে স্পষ্ট হলো। হ্যাঁ, করছি রাজনীতি, বিভেদের রাজনীতি করছি, ভোটের জন্য করছি কিনা সেটা যদিও বলেননি, এবং টুকরে টুকরে রাজনীতি করছি, করব। এবার বলুন, এই যে আইনজীবী অনির্বাণ বাবু যেটা বললেন সেটাই সব থেকে কিন্তু সবার কাছেই আগে থেকে পরিচিতি, যে এই ঔদ্ধত্য, এই অ্যারোগেন্স, এই আমি, আই, মি, মাইসেলফ, এবং আমি যা করছি সেটাই ঠিক, সেটাই করব, এই ঔদ্ধত্য আজকে জনগণ দেখছে। এবার আসি আজকের দিন, আজকে অতি পবিত্র দিন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও দেখেছি বিভিন্ন রিলিজিয়াস ফাংশন অ্যাটেন্ড করতে। দুর্গাপুজোর সময় দেখেছি অনেক জায়গায় তিনি দুর্গাপুজোর ফিতে কাটতে গেছেন। দুর্গাপুজোর সময় এটাও দেখেছি উনি পার্থ চট্টোপাধ্যায়ের দুর্গাপুজোতে গেছেন, ফিতে কেটেছেন। দুর্গাপুজোর সময় সেটাও দেখেছি উনি পার্থ চট্টোপাধ্যায়ের ফিতে কাটার সময় আরেকজন মহিলার সঙ্গে কথাবার্তা বললেন, তাকে বললেন তিনি উড়িয়া ছবিতে সিনেমা করেন কিনা।
এটাও দেখেছি তিনি তার মাথায় হাত রেখে আশীর্বাদও করলেন, দুটো উড়িয়াতে সংলাপও বললেন। তারপরে এটাও দেখেছি এই পার্থবাবু তার সঙ্গে ওই অপা নামক অর্পিতা ওরা জেলে চলে গেলেন, তখন আবার মাননীয়া বলে দিলেন আমি হাত ধুয়ে ফেললাম। তবে এই যে ভোটের রাজনীতি করার যে প্রবণতা ওনার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিলিজিয়াস ফাংশনে গিয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাই খালি মুসলমান ধর্মাবলম্বিনী যেসব ফাংশনগুলোতে উনি যান সেখানে। দুর্গাপুজোর সময় উনি ভোটের কথা বলেন না, কারণ ভোটের কথা বলে খুব একটা লাভ হবে না। একটা জিনিস সবার কাছেই পরিচিত যে পশ্চিমবঙ্গের যদি আমরা ভোটের পরিসংখ্যান দেখি তাহলে ভোটার কিন্তু 70 থেকে 65% বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা কেন্দ্রে হিন্দু ধর্মের, আর অ্যাবাউট 25 থেকে 30% বিভিন্ন জায়গায় যদি অ্যাভারেজ গড়ে করি তাহলে মুসলমান ধর্মের। জিনিসটা হচ্ছে আমরা এটুকু দেখেছি যে মুসলমান যেসব ভোটাররা আছে তারা কিছুটা মসজিদ পরিচালিত থাকেন, কিছুটা, সবাই নয়, যারা ভালো পড়াশুনো করেছেন তাদের মধ্যে নয়, তাদের স্বাধীন চেতা আছে তারা নয়, কিছুটা মসজিদ পরিচালিত হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের অঙ্ক কষার পাটিগণিতে কিন্তু এটুকু বুঝে গেছেন যে হিন্দুদের ভোট উনি পাবেন কি পাবেন না সেটা বিরাট সংশয়, কিন্তু একটা ব্লক ভোট যদি এখান থেকে তুলে বার করে আনা যায়, সেই জন্য আজকে পবিত্র দিনে ঈদ উল ফিতর কথাটার মানে জানতে হবে, আরবিক কথা। ঈদ উল ফিতর কথাটার মানে কি? উপবাস ভাঙার উৎসব। সুতরাং একটা উৎসবের দিন আজকে, সেখানে কোনো রাজনীতি বা রাজনৈতিক কথাবার্তা বা রাজনীতিকরণের দরকার নেই, করা উচিত নয়, এবং কেউ যদি করে থাকে তার আমি ভর্ৎসনা করি, সেটা বলা উচিত নয়। 2 নম্বর ইসলাম কথাটা, ইসলামের মধ্যে ইসলাম বলে কথাটা সেটা হচ্ছে আরবি রুট থেকে আসে, একটু পড়াশুনো করলেই জানা যায়। ইসলাম কথাটার মানে হচ্ছে পিস, শান্তি। তো আজকে কি হলো, মুসলমান বা মুসল্লাম ইমান এই জায়গায় দাঁড়িয়ে তাদের যে আজকে শান্তির দিন, উৎসবের দিন, উপবাস ভাঙার উৎসবের দিন, সেটা উনি রাজনীতিকরণ করলেন, সেটা বাঞ্ছনীয় নয়। রাজনীতি অনেক জায়গায় করতে পারেন, কেন করলেন? ভোটটা নেবার জন্য। কত ভোট? 20 থেকে 25% ভোট। কেন? উনি এখন ভীতগ্রস্ত হয়ে গেছেন। উনি কিন্তু এটুকু বুঝতে পেরেছেন পায়ের তলা থেকে জমি চলে যাচ্ছে, এমনকি মুসলমানরাও কিন্তু ওনাকে আর পছন্দ করে না। আরেকটা পরিসংখ্যানে আসি, ভোটের ক্ষেত্রে যদি দেখি ভোটার হচ্ছে 25 থেকে 30% মুসলমান পশ্চিমবঙ্গে। আবার পরিযায়ী শ্রমিকদের কথা দেখি, পশ্চিমবঙ্গে কিন্তু বিরাট ক্ষেত্র আছে যেটা পরিযায়ী শ্রমিক বলেই বিভিন্ন রাজ্যে যান। কোন রাজ্যে ম্যাক্সিমাম যান? পরিসংখ্যান দেখে নেবেন, গুজরাট নাম্বার 1। 2 নম্বর স্টেট কোথায় যান? মহারাষ্ট্র। 3 নম্বর রাজ্য কোথায় যান? কেরল। 4 নম্বর যান তামিলনাড়ু। এই 3-4টে রাজ্যে কোথায় কিন্তু তৃণমূল কংগ্রেস নাই। গুজরাটে বিজেপি, মহারাষ্ট্রে বিজেপি, কেরালায় রয়েছে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এবং তামিলনাড়ুতে রয়েছে ডিএমকে। এই পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যানটা কেউ দেখেছে? এই কোহরটা, এদের মধ্যে কিন্তু 80% মুসলমান, 20% হিন্দু পরিযায়ী শ্রমিক। তার মানে কি দাঁড়ালো? পশ্চিমবাংলায় যে মুসলমানরা ভাই বোনেরা আমাদের আছেন তারা কিন্তু এখানে কোনো রকম কাজকর্ম পান না, তারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছেন। পরিযায়ী শ্রমিকের কোহর্টের মধ্যে দেখা যাচ্ছে যে তার মধ্যে 80% মুসলমান, এবং তারা যাচ্ছে কোন রাজ্যগুলিতে? যাচ্ছে কিন্তু বিজেপি শাসিত বা তৃণমূল শাসন যেখানে নেই সেখানে। কেন? সেখানে খেয়ে পরে বাঁচছে তারা, এবং বেঁচে বুঝতে পারছে পশ্চিমবঙ্গের কি বেহাল অবস্থা। ওই জন্য বারবার বলি, ভাই হাল ফেরাও তো রাম ফেরাও। এখানে কিন্তু বারবার বলি হাল ফেরাও তো রাম ফেরাও। আরেকটা জিনিস আমার সবসময় শুনতে খারাপ লাগে, অনির্বাণের কাছ থেকে উত্তর চাইব। ভোটের সময় আমার তো অনেক বয়স হয়েছে, এরা ইয়াং ছেলেমেয়ে, একটা শুরু হয়েছে কথা বলা খেলা হবে। আরে ভাই, সংবিধানটা আমার কাছে গীতা। আজকে যে লোকসভাটা রয়েছে না, পার্লামেন্ট, ওটা আমার কাছে মন্দির। আর সেই পার্লামেন্টে যারা লোকতন্ত্রের জন্য ভোট পেয়ে ওখানে পৌঁছন তারা না আমাদের কাছে পূজারী। এই পুরো গণতন্ত্রটা, লোকসভা নির্বাচনটা না আমার কাছে একটা বিরাট বিরাট পুজো, এটা খেলা নয়। এটাকে এই খেলা হবে বলে স্লোগান আর গান, অনির্বাণ আমার খুব নিজের খুব ভালো এবং পছন্দের ভাই, তাকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেস যেন এই খেলা হবে কথাটা না ব্যবহার করে। আজকে সবথেকে বড় পুজো যদি ভারতবর্ষ হয়ে থাকে বা হতে চলেছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচন। এটা গণতন্ত্রের পুজো, এটা কোনো খেলা নয়। দয়া করে আপনারা এটাকে খেলায় নামিয়ে আসবেন না।
আমাদের কাছে এটা পুজো, সংবিধানের পুজো করার জন্যই আমরা আজকে তৈরি। বেশ, আমি অনির্বাণের কাছ থেকে উত্তর নেব। আমার উত্তরে বলার যে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের যে সমস্যার কথাটি ডাক্তারবাবু তুলে ধরছেন, এটা শুধুমাত্র তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিষয় একান্তই নয়। তার কারণ মাসুল সমীকরণ নীতির বিষয়টা আর কেউ না জানুক, এখানে ডাক্তারবাবু নিশ্চিতভাবেই জানেন, এবং তার কি কুপ্রভাব যে বাংলার ওপর পড়েছে দশকের পর দশক ধরে, সেটা মনে হয় নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। না অনির্বাণ, আমি কতগুলো কথা মানি, এটা মানি যে এইটুকু মানি না, আমি বলে দিচ্ছি ওর সঙ্গে একমতটা বলতে হবে। সবসময় যে আমরা তৃণমূলপন্থী নয় বলে খারাপ তা না। হ্যাঁ, এই জিনিসটা যে বীজটা পোতা হয়েছিল পরিযায়ী শ্রমিকে, এই বীজ বপন কিন্তু করে গেছে বাম রাজত্ব। একের পর এক কল কারখানা তালা বেঁধে লাল পতাকা তুলে সেখানে কোঅর্ডিনেশন এবং ফেডারেশন বন্ধ করে, তার জন্যই কিন্তু পরিযায়ী শ্রমিকের তৈরি। কিন্তু লাস্ট 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঠিক করতে পারলেন না। আজও সিঙ্গুরে কিন্তু সেই গরুই চড়ে বেড়াচ্ছে, কোনো শিল্পও নেই সেখানে, মাছের ভেড়ি। একটা কথায় আসবো অনির্বাণ, আমি জাস্ট আজকে এই দিনটার জন্যই বারবার তার কথা বলা। সারা বছর তো স্মরণ করতে পারি না। একটা ফিগার অনির্বাণ, 610 খ্রিস্টাব্দ, নিজের 40 বছর বয়স, 40তম জন্মদিনের কিছু আগে একটা মানুষ তিনি অনুভব করলেন যে কোনো দেবদূত বা কোনো মেসেঞ্জার এসে তাকে কিছু বলে গেছে, কিছু নিয়মকানুনের কথা। সেটা তিনি বলতে শুরু করলেন, এমন প্রবল বৈরিতার সম্মুখীন হলেন। আমি শ্রমিক অর্থে বলছি না, কার্যত তাকে পরিযায়ী হতে হলো, তার শহর ছেড়ে তাকে চলে যেতে হলো। 13 বছর মদিনা থেকে মক্কায় ফিরতে তার সময় লাগলো। ফেরার পর নতুন একটা বছর গোনা শুরু হলো, হিজরি সন 622 খ্রিস্টাব্দ থেকে। তার 10 বছরের মধ্যে তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন 632। আপনি আমাকে বলুন তো অনির্বাণ, 610 থেকে 622, অন্তত নিজের যে 13 বছর নিজেদের সমস্ত সঙ্গী সাথী সমেত যারা ইসলাম কবুল করেছেন, নিজের সে ছোট্ট ভাইপোটাকে নিয়ে আলী তাকে সমেত, যিনি এত বছর বাইরে কাটালেন, 13টা বছর জীবনের এই পরিযায়ী অবস্থাতেও কি কোনোদিন তিনি ঈদের নামাজ থেকে নতজানু হয়ে ঈশ্বরের কাছে সমস্ত সমর্পণ করার পর একটি পলিটিক্যাল কথা বলেছেন, একটি রাজনৈতিক কথা? এখানে অনির্বাণ একটুখানি বলতে যাই, যেরকম সাম্প্রদায়িকতা খারাপ না, সেরকম প্রাদেশিকতাও খারাপ। সাম্প্রদায়িকতাকে কোনোদিন ভারতীয় জনতা পার্টি সাপোর্ট করে না, এটা কিন্তু একদম পরিষ্কার বড় ব্লক লেটারে বলে যাচ্ছি। কিন্তু আমরা আরও হেট করি প্রাদেশিকতা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাজ্য সভাপতি, দেশের সভাপতি যখন আসেন, তাকে বলে নাড্ডা হাড্ডা গাড্ডা চাড্ডা এবং বহিরাগত এসেছে কেন? তো সেটা কিন্তু প্রাদেশিকতা, সেটা সাম্প্রদায়িকতার থেকেও আরো বেশি। আমি এটার উত্তর দিই, মানে যা হযরত মুহাম্মদকে করতে হলো না, বলতে হলো না, তা কেন এত বছর পর কে নিরাপত্তা চেয়েছে? কোন মুসলমান পৃথিবীর আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপত্তা চেয়েছে? একটু বলুন তো। দেখুন, ঈদের নামাজের মঞ্চ বা ঈদের উৎসবের মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলার যে আপত্তি, রাজনৈতিক কথা নিশ্চিতভাবে আপত্তি যে আপনারা তুলছেন, সেই জায়গাটা ভ্যালিড হতো যদি যে প্রসঙ্গে কথাগুলি উঠেছে সেই সিএএ তে জোর করে এই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বার্তা দেওয়া না হতো। একদম না, আপনি ভুল হয়ে যাচ্ছেন। আরে আমার ভুল হয়ে যাচ্ছে। আরে বিস্কুট দাও, আমি বিস্কুটের দাম দিয়ে দেবো, এটা দুটো বিস্কুট। আচ্ছা শেষ করতে দিন, বিস্কুট দাও, আমি দাম দিয়ে দেবো, দিয়ে দাও বিস্কুট দাও, বলতে দিন ওকে। আচ্ছা, আপনার যদি বিরোধিতা, শারদত বাবু, যদি বিরোধিতাও থাকে, না স্পেসিফিক ইসলাম ধর্মাবলম্বী মানুষদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বাদ রাখা হয়েছে। তার পেছনে কিছু কারণ দেখানো হয়েছে, সেই কারণ কেউ মানবেন কেউ মানবেন না, অন্য প্রশ্ন, সে নিয়ে বহু বিতর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষের বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই সিএএ নিয়ে তাদের আপত্তির কথা রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন, এবং তার একটি আইকন হয়ে উঠেছিল শাহিনবাগ বলে একটি জায়গা। এবং সেইখানে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু শুধু মুসলমান ছিলেন না, বহু অন্য ধর্মের মানুষও সলিডারিটি জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তাদের দিকে তাক করে বিজেপির মন্ত্রী অনুরাগ ঠাকুর গলি মারো ইত্যাদি ইত্যাদি এইসব স্লোগান দিয়েছিলেন। এই ইতিহাস কোনো মানুষ ভুলবেন না, সে মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে যে আগুন বিজেপি চালিয়েছে এটা বুঝে নিতে হবে সবাইকে। সিএ আমাদের ভারতবর্ষে এখন অবধি যারা আছেন অলরেডি নাগরিক হয় তাদের জন্য নয়, যারা অন্যান্য দেশ থেকে আসছেন, মানে চারপাশের কটি দেশ, যেমন আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বার্মা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মলদ্বীপস, এখান থেকে যেসব নাগরিকত্ব চাইতে লোকজন আসছেন এবং যারা নাগরিকত্ব চাওয়ার জন্য বলছে, তারা নিজের দেশে
এই ধর্মের কারণে নিপীড়িত নিগৃহীত হয়েছেন তাদের জন্য যে নতুন নাগরিকত্ব দেওয়া হবে সেটার জন্য সিএ, এবং সেই লিস্টের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের রাখা হয়নি। কারণ কি? পাকিস্তান তৈরি হয়েছে ইসলাম ধর্ম নিয়ে, বাংলাদেশ এককালে সেকুলার ছিল, এখন কিন্তু জাতীয় ধর্ম হিসেবে সেটা ইসলামকে গ্রহণ করেছে। সুতরাং এই দুটো দেশ থেকে আগত যারা শরণার্থী তারা নিশ্চয়ই ইসলামিক ধর্ম নিয়ে এই নিগৃহীত হয়ে আমাদের দেশে আসছে না, তারা সেখানকার নন ইসলামিক এন্টিটি এবং নিগৃহীত নিপীড়িত বলে আসছেন, সেই জন্য তাদেরকে ওই লিস্টের মধ্যে আমি বুঝলাম ডাক্তারবাবু, কিন্তু আমি বলছি এটার জন্য তো দেশের লোকসভা এটাকে নির্বাচিত হবে, লোকসভায় ডিবেট করবে, আছে প্রয়োজন পড়লে আইন করাতে চাইবে। যুক্তি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, তাদের নাগরিকত্ব করার অধিকার কি বাকিদের কারণে নেই? অনির্বাণবাবু অবশ্যই আছে, এবং আমি তো সেই কারণেই বলছি বিরোধিতা করা হচ্ছে এবং বিরোধিতা করা হবে। আমার বিরোধিতার মঞ্চটা নিয়ে আপত্তি, বিরোধিতা নিয়ে আপত্তি নয়, বিরোধিতার মঞ্চটা নিয়ে আইন হয়ে গেছে। যখন সিএ বি ছিল, আমি আবারও বলছি, আপনি অনির্বাণ আমি হাজারো এক মিনিট আমি আবারও বলছি, আমি আপনার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে পারি বিশ্বাসের জায়গায়। আপনার সেই বিশ্বাসটাকে রক্ষা করাটাও আমার গণতন্ত্রের সমান কর্তব্য, সেটা না রাখতে পারলে গণতন্ত্র থাকে না। কিন্তু সেটা তো আলোচনা হবে লোকসভায়, ঈদের মঞ্চ তো এটা আলোচনা করার জায়গা নয়। আমার প্রশ্ন, ঈদের মঞ্চে কেন আলোচনা? কারণটা কি? নিশ্চয় হতেই পারে, কিন্তু ঈদের মঞ্চে নয়। অনির্বাণ সৌগতবাবুর কাছে আচ্ছা 10 সেকেন্ড। যতদিন এটা বিল আকারে ছিল ততদিন আপনারা বিরোধিতা করেছেন, ঠিক আছে। তারপর যখন এটা অ্যাক্ট হয়ে গেল, তারপর তো সুপ্রিম কোর্টে দাঁড়ান সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে। আরে বাবা, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে তো, সুপ্রিম কোর্ট তো সেটা এন্টারটেইন করেননি। তারপর আপনারা ঈদের মঞ্চ ব্যবহার করছেন এই ধরনের বিভাজন করানোর জন্য। ধিক্কার জানাই আপনাদের। আপনি ঘন্টা বোঝেন, বটতলা রুগী, আপনি বটতলা রুগী, আইনে বোঝেন না, আইনি বোঝেন না। ব্যক্তিগত না প্লিজ, ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, ব্যক্তিগত আক্রমণ না। সৌগতবাবু প্লিজ, আমি সৌগতবাবু বলছি, রাধামোহন বাবু আপনি সুযোগ পেয়েছেন, আবারও দেবো। এখন না রাধামোহন বাবু প্লিজ, এখন না ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, ব্যক্তিগত আক্রমণ না প্লিজ। রাধামোহন বাবু আপনার অনির্বাণ বাবু ব্যক্তিগত আক্রমণ, মানুষকে শুনতে দিন, রাধামোহন বাবু প্লিজ, আমি আপনাকে আবার সুযোগ দেবো, বলবো আপনি আবার সুযোগ পাবেন। তার আগে সৌগতবাবুকে বলতে দিন। সৌগতবাবু, আমি টুকরে রাজনীতি নিয়ে প্রশ্ন করেছি। আমার প্রশ্ন ছিল ঈদের মঞ্চে এই রাজনীতি কথাগুলো বলাটা হচ্ছে টুকরে রাজনীতি করার চেষ্টা, আর কিচ্ছু না। আমার তাই বক্তব্য ছিল। আমরা মনে করি হিন্দু মুসলিম ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং পর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এই নীতিতেই আমরা বিশ্বাসী। কিন্তু আজ দেখলাম এই পবিত্র দিনে যেখানে সংখ্যালঘু ভাইয়েরা 1 মাস ধরে রোজা রাখার পর তাদের পবিত্র স্থানটাকে অপবিত্র করতে মমতা ব্যানার্জিকে 2 মিনিট ভাবতে হলো না। সেখানেও তিনি বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য আজকে করে গেলেন। এটাই বাংলার ইতিহাসে আজকে এই দিনটাকে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। এবং কিন্তু এই মমতা ব্যানার্জিকে আপনি দেখুন, যখন রাম মন্দির উদ্বোধনের দিন সেদিন পাল্টা মিছিল করলেন, তখন কিন্তু ওনার মনে হলো না যে ধর্মের ব্যাপার। আপনি দেখুন আনিস খানকে যখন মেরে ফেলা হয়েছিল, কে মেরেছিল আনিস খানকে? এই মমতার পুলিশ। আপনি দেখুন রামপুরহাটের বগটুইতে 7 জন সংখ্যালঘু মহিলা, 4 জন যখন শিশুকে চাবি দিয়ে হত্যা করা হলো, আগুনে পুড়িয়ে নির্মম সেই মমতার দুষ্কৃতীরা। আপনি দেখুন পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, তার টুপি ধরে বিজেপির লোক টেনেছিল তৃণমূলের দুষ্কৃতীরা, তখন কিন্তু মুসলিমদের হয়ে কিন্তু গলা ফাটাতে ওনাকে দেখা যায়নি। আজ ভোট ব্যাংক, আজ সামনে ভোট, দেখছেন জনসমর্থন কমে গেছে, পায়ের নিচে মাটি নেই। উনি সেই নোংরা রাজনীতিটা, সেই একটা পবিত্র মঞ্চ আমাদের সংখ্যালঘু ভাইরা 1 মাস ধরে যেখানে আজকে পরিশ্রম করে আজকে তাদের পবিত্র দিন উদযাপন
করছে, সেখানে আমাদের হিন্দুরাও সেখানে কেউ কেউ মিলিত হয়েছে, সেই জায়গাটাকে নষ্ট করে আজকে বিভাজনের রাজনীতি করলো। ঈদের মঞ্চে বিভাজনের উস্কানি দিলেন এবং রামনবমীর ঘটনাও আপনারা দেখেছেন, বারবার উনি বলছেন কিভাবে আতঙ্ক ছড়াচ্ছেন যে অ্যাটাক হতে পারে, ভয়ঙ্কর এই আতঙ্কের আমার ব্যাপারে। প্রশ্নটা এখানে এই খবরগুলো দেখ। আচ্ছা রাধামোহন বাবু, আপনি আমাকে একটা না জবাবটা দেবো, ওনার জবাবটা দেবো। উনি হয়তো একটু ওনাকে আপডেট করে দিন। এক মিনিট, ওনাকে আপডেট করে দিন। আপনি আবার রাধামোহন বাবু, না রাধামোহন বাবু, না রাধামোহন বাবু, রাধামোহন বাবু, তাহলে আপনি একটা কাজ একটা কথা বলুন, এক মিনিট একটা কথা বলুন, তাহলে আপনি শিখদেরকে কেন গুলি মারলেন, শিখদেরকে কেন মেরেছেন? রাধামোহন বাবু, শিখরা যখন আপনি উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন না রাধামোহন বাবু, আপনি প্লিজ উত্তর দেবেন না, আপনি উত্তর দেবেন না, উত্তর দেবেন না, উত্তর দেবেন না, উত্তর নেওয়া যাবে না। আমি সরাসরি মানুষের কাছে আসবো, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম। রাধামোহন বাবু, আমি আপনাকে দুবার সুযোগ দিলাম, আপনি দুবারই মিস করলেন। আপনি আসলে নিজেই প্রিপেয়ার্ড হয়ে আসেননি রাধামোহন বাবু, প্রিপেয়ার্ড হয়ে আসেননি, জানেন না ঈদের মঞ্চে রাজনীতির মোকাবিলা করবেন কি করে। এত বড় একটা ভয়ঙ্কর দেশ বিরোধী টুকরে টুকরে রাজনীতি যিনি করছেন, তাকে সমর্থন করবেন কি করে। রাধামোহন বাবু আনপ্রিপেয়ার্ড বোঝা যাচ্ছে, কিন্তু মানুষ তো নন। মানুষকে আমি জিজ্ঞাসা করেছিলাম, একটাই প্রশ্ন ছিল আমার, কি উত্তর দিলেন মানুষ দেখে নেব। প্রথমে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে উত্তর, আমার প্রশ্ন ছিল সাম্প্রদায়িক রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি 1 নম্বরে। আমার প্রশ্ন ছিল গোটা দেশে যে তৃণমূল কংগ্রেস, যে ইন্ডি জোট কোটান করছে, যেটা অবশ্য নেই বলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবার ঈদের মঞ্চ থেকে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, তাতে কি মমতা 1 নম্বর? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে কি কেউ আছে? 84% মানুষ বলছেন হ্যাঁ, 16% মানুষ মনে করেছেন না। সাম্প্রদায়িক রাজনীতিতে মমতা 1 নম্বর। এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, তৃণমূলের প্রতি বরাবর সদাই এক্স স্যান্ডেল আজকে এখানেও তৃণমূল কংগ্রেসকে ভয়ঙ্করভাবে বিমুখ করেছে। অনির্বাণ, অন্য দিনের ডেটা আপনি দেখেন এক্স স্যান্ডেলের, আজকে ডেটার সঙ্গে বোধহয় মেলাতে পারবেন না। দেখুন, আমার প্রশ্ন ছিল সাম্প্রদায়িক রাজনীতিতে মমতা 1 নম্বর। এক্স স্যান্ডেলের পরিসংখ্যান দেখে আমার মনে হচ্ছে এই ফেসবুকের পরিসংখ্যান দেখছি, নর্মালি ফেসবুকে এটা থাকে প্রত্যেক দিন, 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% না। এবার ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, ইউটিউবে মানুষ কি রায় দিলেন। ইউটিউবে 91% মানুষ হ্যাঁ বলেছেন সাম্প্রদায়িক রাজনীতিতে মমতা 1 নম্বর, না বলেছেন 9% মানুষ। আমার আজকের যে বিষয়ে বিতর্ক ছিল, ঈদের মঞ্চ কেন ঈদের মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির উদ্দেশ্য, খুব সম্ভবত বিশ্বাসের জায়গায় একটা নড়বড়ে ব্যাপার আছে। আপনারা জানেন লোকসভাতে 3 তালাক নিষিদ্ধ করার যখন বারবার প্রশ্ন এসছে সামনে, বিভিন্ন সমস্যা এসছে সামনে, শাহবানুর বৃদ্ধ স্বামী যখন 70 বছরের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর খোরপোশ দিতে চাননি, সাইফুদ্দিন চৌধুরী উঠে দাঁড়িয়ে বলেছিলেন সামনে পেলে শাহবানুর স্বামীর গালে আমি ঠাসি একটা থাপ্পড় মার। মুসলিম লীগের বানাতওয়ালা তাকে নরকে যাওয়ার ভয় দেখিয়েছিল। আমার কেন যেন মনে হয় সাইফুদ্দিন চৌধুরী বেঁচে থাকলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একই ভয় দেখাত। বলা যায় না পুলিশ দিয়ে তুলেও আনতে পারতেন, যেমন মাঝে মধ্যেই পাঠান বিরোধীদের রাত্রিবেলা তুলে নিয়ে আসার জন্য বাড়িতে। কারণ সমস্যাটা এই এক জায়গায়, বিশ্বাস। শ্রীরামকৃষ্ণের কথা ছিল যেদিন মুসলমানের মসজিদের আজান শুনে মনে হবে আমার ঈশ্বরকেই ডাকছে, সেদিন বুঝবে যে তোমার ধর্মবোধটা পোক্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের মঞ্চে গিয়ে মন পড়ে থাকে ভোটে, না থাকেন ঈশ্বর, না থাকেন আল্লাহ। এই ধর্মবোধ নিয়ে সত্যি কি কারোর কোনো মঞ্চে, কোনো ধর্ম সম্প্রদায়ের মঞ্চে এবং ঈদের মঞ্চে যাওয়ার অধিকার আছে? যাদের মঞ্চে গিয়েছিলেন তারা একবার ভেবে দেখুন। অনির্বাণের অগ্নিবাণ আজ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, দিয়ে দেবো একটা ছোট্ট হিন্ট। হাইকোর্টের অর্ডারে সন্দেশখালীর ইস্যুতে অভিযোগ জানানোর জন্য এবার মেল আইডি তৈরি করলো, মেল আইডি ইস্যু করলো সিবিআই। সন্দেশখালী ইস্যুতে হাইকোর্টের নির্দেশ মতো এবার অভিযোগ জানানোর জন্য মেল আইডি তৈরি করলো সিবিআই। অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীবাসী এই ইমেল আইডিতে। ইমেল আইডিটি হলো sandeshkhali@cl। মাফ করবেন, আইডিটি হলো sandeshkhali@cbi.gov.in। sandeshkhali@cbi.gov.in এই ইমেল আইডিতে সন্দেশখালী সংক্রান্ত যে কোনো
অভিযোগ জানানো যাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সন্দেশখালীর যাবতীয় অভিযোগের তদন্ত ভার হাতে পাওয়ার পর কোর্টের নির্দেশ মোতাবেক এই নতুন মেল আইডি তৈরি করল। এই খবরে চোখ রাখবেন, ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।